ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাইমা ফেরদাউসের কথা আপনাদের মনে আছে, যিনি 2024 সালের 1 আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে আবেগঘন এক বক্তৃতা দিয়েছিলেন মিডিয়ার সামনে। তার ওই বক্তৃতা দেখে পুরো বাংলাদেশের মানুষ আবেগী হয়ে পড়ছিলেন। হাইরে, স্টুডেন্টদের না জানি কি হয়ে গেল। চলেন তো সেদিনের বক্তৃতাটা একটু শুনে আসি। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? যে বক্তৃতা দেখে মানুষ আবেগী হয়ে পড়ছিল, আপনারাও আবেগী হয়েছেন এবং তার এই চোখের পানি কান্না দেখে আমরাও আবেগী হয়ে পড়ছিলাম ওই সময়। আর কত আর কত আর কত আর কত আর কত, যতক্ষণ পয়সার জোর আছে ততক্ষণ। কারণ শুরুটা তো শেখ হাসিনা করে নাই, শুরুটা তো আপনারা করছেন। আর কত, এইটার উত্তরটা আপনারাই ভালো দিতে পারবেন, এই শিক্ষিকাই ভালো দিতে পারতো। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। একটা মারবেন 10টা আসবে, 10টা মারবেন লক্ষ আসবে, স্বাভাবিক আসবেনই তো। কারণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ফাইন্যান্স করা হয়েছে। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। ওই অনুযায়ী যদি পয়সা পাওয়া যায় তা আসবেই তো। যেখানে বাঙালি ভোটের রাজনীতিতে 1 কাপ চাই বিক্রি হয়, সেখানে যদি পার হেড 5,000 করে দেওয়া যায় বস্তিবাসীর, অটোমেটিক আসবে। এবং সেটাই তো আপনারা করছেন। আর এজন্যই ফিউচারে আওয়ামী লীগ যেন প্রতি বিপ্লব না করতে পারে, সেজন্য বস্তি পোড়াচ্ছেন। সেটা আমরা বুঝি না? চলেন তো গতকালকে যে বস্তিতে আগুন দেওয়া হয়েছে সেইটার একটা ফুটেজ দেখে আসি। রাজধানীর করাইল বস্তিতেও আগুনে পড়েছে 100-র বেশি ঘর। তবে শুক্রবার রাতে লাগা সেই আগুনে ঘটেনি প্রাণহানি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। আমার স্বামী হলো ড্রাইভার। অনেক কষ্টের বিনিময়ে দানা ফেনা করে আমরা গাড়িটা কিনছি যেন 4টা ডাল ভাত খাইতে পারি, কিন্তু আমার তো সবই শেষ হয়ে গেল ভাই। পুরোটা ঋণ করা। এটাই হলো বাস্তবতা। এই এনজিও বাদরা বস্তি টিকায় রাখে, ফাইন্যান্সের নাম করে, লোন দেওয়ার নাম করে, বিভিন্ন উপকারের নাম করে এই সমস্ত মানুষগুলোর হাতে রাখে শুধুমাত্র এই সমস্ত মেটাকুলাসলি ডিজাইন বাস্তবায়ন করার জন্য। এখন যদি আওয়ামী লীগ সরকার টাকা দিয়ে আবার পুনরায় এখানে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে, তখন এই সমস্ত জনগোষ্ঠী যেন সহযোগিতা না করে, সেজন্যই বস্তি পুরানো হচ্ছে। মেটাকুলাসলি নয়া ডিজাইন, 2য় অধ্যায়ের ডিজাইন এটা। কিন্তু এরা তো এটা জানে না যে আওয়ামী লীগ সরকার কোনো বস্তিবাসীর উপর ডিপেন্ডেবল হওয়া কোনো দল নয়। এটা সেই রাজনৈতিক দল যেটা শেকড় গ্রাম থেকে গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে। আওয়ামী লীগ সম্পর্কে বিন্দু মাত্র যদি জ্ঞান থাকতো তাহলে এরা এই বস্তিতে আগুন দিত না। আগুন দিছে তো দিছে, সেটাকে আবার দুর্ঘটনার মোড়কে সংবাদও করে ফেলছে। তো এই হচ্ছে এনজিও বাদের নতুন রাজনীতি। বস্তি পূর্বে আবার এই লোকজনগুলো আবার লোন চাইবে, আবার লোন দিবে, আবার গুড রিলেশন, আবার এদেরকে ব্যবহার করবে। দিন শেষে ঘুরে ফিরে ওই একই চক্রের ভিতরেই এরা পড়ে থাকবে। দেশের মানুষ বলেন আর বস্তির মানুষ বলেন, উন্নয়ন নাই, উন্নতি নাই। দিন শেষে এই মানুষগুলো শুধু ব্যবহার হবে আর কিছুই না। এই যে দরিদ্রতার সাথে লড়াই করবে আর গালি দিবে সরকারকে, গালি দিবে রাজনৈতিক দলের নেতাদেরকে। যখন যে সরকারই আসুক না কেন তারাই গালি খাবে। এটাই বাস্তবতা। অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। 1 আগস্টে উনি অভিযোগই তুলে বসলেন যে আমার কেনা বুলেট দিয়া আমার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। উনি কি জানতেন না যে এটা মেটাকুলাসলি ইউনুসের ডিজাইন করা একটা প্ল্যান? আচ্ছা বাদ দিলাম, উনি ওই সময় শেখ হাসিনাকে দোষ দিয়েছিলেন। শেখ হাসিনা নাকি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার দিছে। কিন্তু জাতিসংঘের রিপোর্ট কি বলে? কয়দিন আগে আপনারাই তো এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে লাফালাফি করলেন। জাতিসংঘের রিপোর্ট কি পুরোটা পাবলিকের কাছে প্রচার করছিলেন? করেন নাই। জাতিসংঘের 114 পেজের ওই রিপোর্টের 45 নম্বর পেজে যাবেন, সেখানে স্পষ্ট করে জাতিসংঘের ওই প্রতিনিধি দলরা উল্লেখ করে দিছে আপনাদেরকে 81 অ্যাসল্ট রাইফেল দিয়ে সেনাবাহিনী 7.62 বুলেট ব্যবহার করে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। এখন কথা হচ্ছে 7.62 বুলেট কার? এই শিক্ষিকা তো বললেন যে আমার টাকায় দিয়ে কেনা গুলি দিয়ে আমার স্টুডেন্টদের গুলি করা হয়েছে। তো চলেন একটু দেখে আসি 7.62 গুলিটা কার। আপনারা যদি গুগল করেন জানতে পারবেন 7.62 হচ্ছে ন্যাটোর বুলেট। আর এই ন্যাটোর বুলেট হচ্ছে সেই সমস্ত দেশের কাছে থাকে যারা ন্যাটোর সদস্যভুক্ত। অর্থাৎ ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট। এই ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর কাছেই এই 7.62 বুলেট আছে। যেখানে সেনাবাহিনীর অস্ত্রে 5.4 mm বুলেট ইউজ হয়, সেখানে 7.62 বুলেট আসলো কোথা থেকে? 7.62 বুলেট তো ন্যাটোর বুলেট। আর ন্যাটোভুক্ত দেশ তো পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে। তাহলে পাকিস্তানের বুলেট বাংলাদেশে কারা ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো? এটাও তো মেটাকুলাসলি ডিজাইনের অংশ। তাহলে এই শিক্ষিকা কিভাবে বলে যে আমার কেনা বুলেট দিয়ে আমার স্টুডেন্টদের গুলি করে মারা হয়েছে? হাই হাই, আমি অভিভাবকদের কি বিচার দেব? তিনি আবার এটা কানতে কানতে বলছে ওই দিন 1 আগস্টের দিন। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব?
আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই। তাহলে এখন কি উনি চোখে টিনের চশমা দিয়ে বসে আছে নাকি উনি প্রযুক্তি কানা? কোনটা? উনি কি একটাবার গুগল সার্চ করে দেখতে পারে নাই যে 7.62 বুলেটটা কোন দেশের বুলেট, কারা ইউজ করে, কিভাবে আসলো বাংলাদেশে? একটাবার জিজ্ঞাসা করছেন উনি কাউকে? কিংবা মিডিয়াকে বলছে যে আমি এটা জানতে চাই 7.62 বুলেট কাদের বুলেট? তো বোঝাই যাচ্ছে 29 মিলিয়নের কিছুটা অংশ তো তার পকেটেও ঢুকছে। এই জন্যই তিনি সরাসরি শহীদ মিনারে যায় নেকা কান্না কাটছে। এই মহিলার কাছে একেবারে অভিনেত্রী সুচরিতাও ফেল। হাঙ্গর নদী গ্রেনেড সিনেমার কথা তো আপনাদের মনে আছে, সেখানে সুচরিতা ঠিক যেভাবে অভিনয় করছেন, উনিও 1 আগস্ট 2024 সালে শহীদ মিনারে দাঁড়িয়ে সেম অভিনয়টা করছেন। কিন্তু তার এই আবেগ, তার এই কান্না আমেরিকান ডলারে কেনা ছিল। এখন বলতে পারছেন যে কিভাবে বলতেছে এই কথা? গত রাতে ডোনাল্ড ট্রাম্প ওপেনলি এই সমস্ত টাকা নেওয়ার যে তথ্য, চেকের মাধ্যমে যে টাকা নিছে সেটার ব্যাপারে তথ্য ফাঁস করে দিচ্ছে। Anytime you have no idea what we're talking about, that means there's a kickback, because nobody has any idea what's going on there. $29 million to strengthen the political landscape in Bangladesh. ডোনাল্ড ট্রাম্প যেভাবে তথ্য ফাঁস করে দিছে, এই বিষয়টা প্রকাশ হওয়ার পর বাংলাদেশের মিডিয়াগুলো রীতিমতো চুপ হয়ে আছে। তারা চুপ হয়ে আছে এই কারণে যে পাকিস্তান থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো প্রেসক্রিপশন আসে নাই। তারা অপেক্ষা করছে কখন পাকিস্তান থেকে প্রেসক্রিপশন আসবে এবং সেই ডাইরেকশনে মানুষকে বুঝাবে। কারণ যুদ্ধের পরিস্থিতি তৈরি তো করতে হবে, কারণ রিজিম চেঞ্জ হয়েছে আমেরিকায়, সেই অনুযায়ী বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জ তো এখনো হয় নাই। ভারতের সাথে যেন যুদ্ধ লাগে এই ব্যবসাটা বাস্তবায়ন তো করতে হবে, কারণ এটা তো যুদ্ধবাজ যে অস্ত্র ব্যবসায়ী তাদেরই প্রেসক্রিপশন। সেই অনুযায়ী পাকিস্তান কাজ করছে, পাকিস্তানের আইএসআই কাজ করছে পাকিস্তানে বসে। এবং আমার দেশ থেকে ইতিমধ্যে পাকিস্তানে 10 জন জার্নালিস্ট ভ্রমণ করেছেন। কালচারাল এক্সচেঞ্জের নামে পাকিস্তানে 10 জন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছে। কোন ডাইরেকশনে কিভাবে এই যে রিজিম চেঞ্জের এই ফর্মুলাগুলো মানুষের মাথায় ঢুকাবে, মানুষের মাথায় প্রমোট করবে, কোন ডাইরেকশনে কোন পদ্ধতিতে নিউজ করলে ওদের ফেভারে নিউজটা যাবে, এই টোটাল প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে পাকিস্তানের 10 জন সিনিয়র জার্নালিস্ট চলে গেছে। আর এই জন্যই আমরা এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া এই সমস্ত নথির ব্যাপারে কোনো নিউজ বাংলাদেশের এই আতেল মিডিয়াদের কাছে পাইনি। আপনাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিতে চাই কোন 10 জন মানুষ পাকিস্তানে ইতিমধ্যে এই প্রেসক্রিপশন নেওয়ার জন্য গিয়েছে। তাহলে চলুন দেখে আসি কোন সেই 10 জন সাংবাদিক। প্রথমেই আছে এমডি আয়ুব ভুইয়া, জেনারেল সেক্রেটারি, নিউজ এডিটর, ন্যাশনাল প্রেস ক্লাব, বিএসএস বলতে বাংলাদেশ সংবাদ সংস্থা। মুক্তাদির রশিদ রোমিও, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্পেশাল করেসপন্ডেন্ট, বাংলা আউটলুক। 3 নম্বরে আছে হচ্ছে পরিমল পালমা, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, দ্য ডেইলি স্টার। মিসেস জান্নাতুল তাজরি তৃষা, সাব এডিটর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। হক ফারুক আহমেদ, করেসপন্ডেন্ট, ডেইলি যুগান্তর। রফিক মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট, ডেইলি ইনকিলাব। ফখরুল আলম খান, চিফ নিউজ এডিটর, এনটিভি। আবু সুফিয়ান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, আরটিভি। এমডি গোলাম সাকলাইন, বাংলাদেশ করেসপন্ডেন্ট, দ্য ডিপ্লোমেট ম্যাগাজিন। এমডি জাকির হোসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট, এনটিভি অনলাইন। দেখবেন ডোনাল্ড ট্রাম্প যে নথিটা ফাঁস করছে সেখানে সে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে ওই যে শীর্ষ 2 জন মানুষ যারা কিনা টাকা নিয়ে আসছে $29 মিলিয়ন আমেরিকান বাইডেন প্রশাসনের কাছ থেকে, তাদের নাম খুব শীঘ্রই ম্যাগাজিনে আসলে তিনি অবাক হবেন না। গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় এই বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। বলবেন কেমনে? পুলিশের ভাই হইতেও তো যোগ্যতা লাগে, আর ভাইরে তো আর গণহত্যা করা যায় না। কিন্তু $29 মিলিয়ন পকেটে গুজে ঠিকই সম্মিলিতভাবে পুলিশ গণহত্যাটা করছেন। শহীদ মিনারে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা এইভাবে কাইন্দা কাইন্দা ভাষণ দিচ্ছে, আমরা তো আম পাবলিকরা তো এটাই দেখছি। কিন্তু এইটার পেছনে $29 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে, যেটা তিনি একা পান নাই, আরো অনেক শিক্ষকই পাইছেন। সো বুঝতেই পারতেছেন এখন পরিষ্কার যে ইউএসএইড, আইআরআই আর জর্জ সোরোসের ওপেন সোসাইটি নামক যে এনজিও, তাদের টাকা খেয়ে এই সমস্ত শিক্ষকরা বাঙালিকে বোকা বানাইছিল। যার কারণে খেয়াল করে দেখবেন এখন দেশে এত কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত শিক্ষকদের বুক কাঁপে না। এই সমস্ত শিক্ষকরা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেয় না। কেন দেবে? কারণ টাকা তো আসে না। কারণ নতুন যে প্রেসিডেন্ট আমেরিকার, সে তো এই সহায়তা বন্ধ করে দিছে। সহায়তা তো বন্ধ করছেই, উল্টা এই প্রেসিডেন্ট প্রেসের সামনে এসে কি বলছে জানেন? ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে বাংলাদেশের পলিটিক্যাল ভারসাম্য ধরে রাখতে এবং বাংলাদেশের ভিতর আমেরিকার রাজত্ব কায়েম করার জন্য $29 মিলিয়ন শুধুমাত্র একটা এনজিওর মাধ্যমে ব্যয় করা হয়েছে। কারণ ওরা জানে একবার যদি বাংলাদেশে কেরাবেরা লাইগা যায়, তাইলে যে $29 মিলিয়ন ওরা বাংলাদেশে ইনভেস্ট করছে তার থেকে 3 ডাবল টাকা
$3 ওরা তুলে নিয়ে আসতে পারবে প্রাকৃতিক খনিজ সম্পদের মাধ্যমে, এবং একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ কৃত্রিম খাদ্য সংকট, পণ্য সংকটের মাধ্যমে। তাহলে দিন শেষে মারামারি করলে কাদের লস বুঝতে পারতেছেন তো? এই ধরনের শিক্ষকরা নিজেদের আদর্শ টাকার কাছে বিক্রি করে পুরো শিক্ষক সমাজকেই বিপদে ফেলেছিল। প্রাইমারি, হাই স্কুল, কলেজ এই শিক্ষকগুলাকে কিভাবে শিক্ষার্থীরা থাবড়ায়া ঘাট ধরে নামাইছে মনে নাই? এই সমস্ত উপর মহলের যে শিক্ষকরা তারা টাকার কাছে বিক্রি হয়েছে, পশ্চিমা দালালদের কাছে বিক্রি হয়েছে, পশ্চিমা দালালি করছে এরা, আর সেইটার খেসারত দিয়েছে সাধারণ শিক্ষকরা যারা এই সমস্ত টাকা পয়সার ধারে কাছেও নাই। এখন টাকা আসাও বন্ধ, ওদের আবেগ, মানবতা, মানবাধিকার লঙ্ঘন এগুলো নিয়েও কোনো কথা নাই। এই শিক্ষিকা এত যে আবেগী কথা বলে, এনার সঙ্গে আমি তো সরাসরি মির্জা ফখরুলের সম্পৃক্ততা দেখেছি 5 তারিখের পরে, কারণ উনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাহলে বিএনপি তো ক্ষমতায় নাই, রাজনীতি করার টাকা আসে কোত্থেকে? টাকা আসতো কোত্থেকে? টাকা দিত এই ইউএসএইড, IRI আর জর্জ সোরোসের এই ওপেন সোসাইটি নামক যে এনজিও, তারা টাকা দিত। আর সেই টাকায় এনারা শহীদ মিনারে পাবলিকরে উস্কানি দিত, যেটার বাস্তবতা ভুক্তভোগী পুরো দেশবাসী। শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনা যাওয়ার পর অনেক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয় নাই? অনেক সাধারণ শিক্ষকের উপর হামলা হয় নাই? হয়েছে তো। এই যে লিবারেল মাইন্ডেড, মানে ওপেন মাইন্ডেড, তারা এই বিষয়গুলা, এই যে শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের চুলের মুঠি ধরে টেনে বের করা, এগুলো দেখতে পারতো না, এগুলো নিয়ে প্রতিবাদ করতো, কিংবা আন্দোলনে যাইতে মানা করছিল, ওই সমস্ত সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু মাইর খাইছে 5 তারিখের পরে। এই সমস্ত শিক্ষিকারা টাকার কাছে নিজেদের বিক্রি করছে এই বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে আমি বলতে চাই, সাইমা ফেরদাউস যার নাম, যদি কখনো টাকার দরকার হয় লাগলে প্রস্টিটিউশন করবেন, কিন্তু কখনো সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতে যায় না, কখনো দেশ বিক্রি করে খাইতে যায় না। যদি একান্তই টাকার দরকার হয়, মির্জা ফখরুলের সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক, লাগলে সে তারেক জিয়া পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। লাগলে আকাম করে টাকা নিয়ে এসেন, তাও ভালো, কিন্তু কখনো সাধারণ শিক্ষার্থীদের মাথা বিক্রি করেন না। দেশটাকে বিক্রি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে না, যেটা এখন আমরা ভুক্তভোগী। এখন বাজারে খাদ্য সংকট, পণ্য সংকট, জিনিসের দাম বেশি, ওপেনলি ছিনতাই হচ্ছে, শুধুমাত্র আপনাদের এই টাকার যোগান দিতে যায়। কারণ আপনারা বহির্বিশ্বের দালালি করবেন আর সাধারণ জনগণ বাংলাদেশে মারা খাবে, এটাই বাস্তবতা। তার থেকে ভালো প্রস্টিটিউশন করেন। আপনাদের মতো শিক্ষিকারা প্রস্টিটিউট হওয়ার মতো যোগ্যতা নাই, তাও প্রস্টিটিউটদের দেশের প্রতি একটা প্রেম থাকে, ভালোবাসা থাকে। আপনাদের তো সেটাও নাই, আপনাদের তো টাকার প্রতি ভালোবাসা, টাকায় আবেগ বিক্রি করেন আপনারা, এটাই বাস্তবতা। আর বলতে পারেন একজন শিক্ষিকাকে ভাই এভাবে বলতে পারেন? হ্যাঁ আমি বলতে পারি, কারণ এরা দেশদ্রোহী। শুধু এই শিক্ষিকা না, বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ইউএসএইড, IRI, জর্জ সোরোসের এই ওপেন সোসাইটি নামক যে এনজিও, এইটার টাকা ঢুকছে, এই সংস্থার টাকা ঢুকছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই টাকা ঢুকছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ববি হাজ্জাজের মাধ্যমে টাকা ঢুকছে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে টাকা ঢুকছে, বনানীতে থাকা যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টাকা ঢুকছে। তাহলে এই টাকাগুলো কাদের মাধ্যমে ঢুকছে? এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমেই তো ঢুকছে। তাহলে এদেরকে আপনি দেশপ্রেমিক বলবেন? এরা তো পশ্চিমা এজেন্ট, এদেরকে আপনারা কি বলবেন? প্রস্টিটিউটের থেকেও নিকৃষ্ট এরা। এদের কারণে আজকে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, খাদ্য সংকটে ভুগছে, পণ্য সংকটে ভুগছে। যার পয়সা আছে সে তো ঠিকই কাভার করে নিচ্ছে, যেই বেচারার পয়সা নাই, লিমিটেড ইনকাম। সাধারণ শিক্ষকদের কথা চিন্তা করেন, যে শিক্ষকরা লিমিটেড ইনকামে চলে, 17,000 টাকা বেতনে চলে, তাদের সংসারটা কেমনে যায় একবার খেয়াল করে দেখছেন? একবার চিন্তা করে দেখছেন? দেখেন নাই। লোকাল পর্যায়ের শিক্ষকদের এই খেসারত দিতে হচ্ছে এই বড় পর্যায়ের শিক্ষকদের মাথা ব্যথার দায়। এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ।